এখন তারা যে রাজনীতিটা করছেন এটাও আমি বুঝি না। একটা রাজনৈতিক দলের মূল কাজটা কি? একটা রাজনৈতিক দলের মূল কাজ হলো দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের যে চিন্তা, সেই চিন্তাটাকে ধারণ করা এবং সেই অনুযায়ী কাজ করা। এটা হলো একটা রাজনৈতিক দলের মূল কাজ। এখন বিএনপি কি চায়? বিএনপি, আমি খুব একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি। বিএনপি বলছে যে নির্বাচন দেন। এটা তো বলছে, তারা নানা ভাবে বলছে, কখনো সরাসরি বলছে, কখনো আড়ে ঠারে বলছে তো। এবং সরকার তাদের এই চাওয়ার জন্য একটুও তার সিদ্ধান্ত থেকে সরে আসে নাই। সিদ্ধান্তটা কি সরকার নেবে যে কবে নির্বাচন হবে কি না হবে? না, সরকারকে সেই ম্যান্ডেট দেওয়া হয় নাই। সিদ্ধান্ত নেওয়ার দরকার, দায়িত্ব সরকারের না, একক দায়িত্ব সরকারের না, সিদ্ধান্ত নেবে জনগণ। এখন জনগণ কি চায়, বিএনপি কি সেই চাওয়াটাকে ধারণ করতে পারে? আমার কাছে মনে হয় না। বিএনপির এক এক নেতা এক এক সময় এক এক কথা বলে। কখনো বলে এই সরকারকে আমরা শেষ পর্যন্ত সমর্থন দিব, আবার সরকারের সঙ্গে তার নির্বাচনে বলে যে না, নির্বাচনের ব্যাপারে আমি একমত না। আবার আরেক নেতা দেখলাম বলে যে আমরা প্রতিদিন বলবো আপনারা অনির্বাচিত ম্যান্ডেট প্রাপ্ত না, এগুলি বলে। মানে এই সমস্ত কথার নানা রকম কথামালা দেখি আমরা। বাট আমি আপনাকে সিম্পল বলি, এদেশের মানুষ বিএনপি কি না চায় আমি জানি না, আমার জানার দরকার নাই। কে নির্বাচন হলে বিএনপি আসবে না, আওয়ামী লীগ আসবে না, জামাত আসবে না, ছাত্ররা আসবে না, ডক্টর ইউনূস আসবে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার কথাটা হলো আমি আমার ভোটটা দিতে চাই। 30 বছর হয়ে গেছে ভাই, 35 বছর হয়ে গেছে একটা মানুষের, সে জানে না ভোট কিভাবে দিতে হয়, জাতীয় নির্বাচনে কিভাবে ভোটটা দিতে হয় সে এটা জানে না। সেই লোকের কাছে কিন্তু তারেক রহমানের কোনো ফ্যাক্টর না, তার কাছে ইউনূসের কোনো ফ্যাক্টর না, তার কাছে ওই ডাক্তার শফিকুল ইসলামের কোনো ফ্যাক্টর না। তার কাছে ফ্যাক্টর হলো যে আমি আমার ভোটটা দেব, তারপর সম্মিলিত জনগণ যেটা চাইবে সেটাই হবে, ম্যাক্সিমাম মানুষ যেটা চাইবে সেটাই হবে। কামাল ভাই, আমি যদি একটু তর্কের জন্য একটু বলি, এই জনগণ যেটা চায় এটা আপনি কেমনে জানেন? এটা আমি তো জনগণ, আমি যেটা চাই। কিন্তু এরকম জনগণ তো অনেকে আছে যারা 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 না, এরকম জনগণ তো নিশ্চয়ই আপনি দেখছেন যারা চায় যে ডক্টর ইউনূস থাকুক। এরকম জনগণ তো আপনি দেখছেন খালি ডক্টর তারেক মানে জনাব তারেক রহমান আইসা পয়সা পড়ুক এটা চায়, কোন ধরনের পরীক্ষার মধ্যে দিয়ে চায়। তারেক রহমান কি ভোট ছাড়া এসে বসে পড়তে চায়? না, তারেক রহমান চায় না, কিন্তু জনগণ তারেক রহমানরে চায়। চাইতে পারে, এটা তার ব্যাপার। এবং জনগণ শেখ হাসিনারও, অনেক জনগণ শেখ হাসিনারও চাইতো। আমি বলি চাইতো। জনগণ কি ভোট চাই কিনা সেটা বলেন। আপনি দেশের একজন লোককে নিয়ে আসেন না যে বলে আমি ভোট চাই না, আনেন না আপনার ভাই। এত সহজ, মানুষ ভোটটা চায় যে আমি ভোট দেব। ভাই আমি তো টেলিভিশনে দেখলাম অনেক লোক কইতেছে যে ইউনূস চাই, ইউনূস চাই, ইউনূস চাই। আমি তো টেলিভিশনে দেখলাম একজন ক্লেরিক চূড়ান্ত মানে উত্তেজনার মধ্যে বলতেছে যে ইউনূস সাহেব ভোটের মাধ্যমে আসুক না, আমার তো কোনো না নাই। না, ভোটের মাধ্যমে আসতে পারবে না। আপনি আমাকে বলেন ভোট ছাড়া গণতন্ত্র হয় এটা পৃথিবীর কোথায় আছে রে ভাই? আমার স্যার তো বললেন যে ভোট গণতন্ত্র, আমার স্যার তো বলছেন যে ভোটই গণতন্ত্রের একমাত্র উপায়, এটা ভাবলে তুমি ভুল করবা খালেদ। আচ্ছা, এটা একমাত্র উপায় না, দুই মাত্র উপায়টা কি আছে বলুক না আমাকে। দুই মাত্র উপায়, গণঅভ্যুত্থান একটা ম্যান্ডেট। দ্বিতীয় উপায়টা কি? গণঅভ্যুত্থান। ভোট ছাড়া গণতন্ত্রের দ্বিতীয় উপায়টা কি? কারণ ভাই গণঅভ্যুত্থান আরেকটা ম্যান্ডেট, আরেকটা উপায়। গণঅভ্যুত্থান তো গণতন্ত্র না। গণঅভ্যুত্থান দিয়ে আমরা যাদেরকে বসাইছি তারা ক্ষমতায় থাকুক, এটা আমাদের চাওয়া, এটাই গণতন্ত্র। শুনেন, গণঅভ্যুত্থানটা হলো একটা শক্তি প্রদর্শনের খেলা। জি, আমি শক্তি দিয়ে, আমার সঙ্গে অনেক লোক আছে, অনেক লোকের শক্তি একত্রিত হয়ে তোমাকে প্রেসার দিয়ে তোমাকে আমি নামাই দিছি, এটা হলো গণঅভ্যুত্থান। আর গণতন্ত্র হলো সবচেয়ে যার শক্তি কম, যে নিরীহ মানুষটা, সেও সংগোপনে যে নিজের মতটা প্রকাশ করতে চায়, সেটা হলো গণতন্ত্র, সেটা হলো ভোট। আমি তো ভোটটা চাই, যে সবচেয়ে যে লোকটা কখনোই রাস্তায় নামবে না, কিন্তু সে ভোটের দিন যে শান্তি মতো যে সে তার মতামতটা প্রকাশ করে দিয়ে আসবে, তার মতামতটাকে আপনি ইগনোর করবেন কোন বিবেচনায়? কামাল ভাই, পৃথিবীর কে করে, কোথায় করে? কামাল ভাই, আপনি আমাদের সঙ্গেই থাকবেন। তুষার ভাই বোধহয় একটা কথা বলতে চাইছেন, একটা কথা একটু যদি বলেন তুষার ভাই। আপনার স্যার যে আপনাকে বলেছেন খালিদ যে সব গণতন্ত্রে ভোট দরকার হয় না, একটা বিষয় কিন্তু মনে রাখতে হবে যে গণ অভ্যুত্থান কখনোই গণ ম্যান্ডেট না। কেন না? কারণ গণ অভ্যুত্থান একটা ভয়াবহ স্বৈর শাসকের বিরুদ্ধে হয়, কিংবা এমন একটা শাসনের বিরুদ্ধে হয় যে শাসন জনগণ পছন্দ করছে না। কিন্তু এককভাবে চিন্তা করলে কিন্তু সেই স্বৈর শাসক ওই দেশের সবচেয়ে শক্তিশালী দলটা তৈরি করতে পেরেছে, এবং সেই কারণে এত বছর ধরে সে ক্ষমতায় আছে। সকলে মিলে ঐক্যবদ্ধ হয়েছে একটা পয়েন্টে, যে এই স্বৈর শাসককে সরিয়ে দিয়ে দেশে এমন একটা ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে জনগণ তার মতামত দিতে পারে। এখন যে মুহূর্তে
গণ অভ্যুত্থান সফল হয়েছে তখন সেই অভ্যুত্থানে কি অন্যরা অংশ নেয় নাই? জামাতে ইসলাম অংশ নিয়েছে, বিএনপি অংশ নিয়েছে, বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দল অংশ নিয়েছে এবং তরুণরা অংশ নিয়েছে। অভ্যুত্থান শেষেই কিন্তু যারাই আন্দোলনে অংশ নিয়েছিল তারা কিন্তু আন্দোলনে এই জন্য অংশ নেয় নাই যে গণ অভ্যুত্থান পরবর্তী সরকার এখানে অনির্দিষ্টকাল শাসন করবে। তারা চেয়েছে তারা যে দলগুলি করে সেই দলগুলি সুযোগ পাবে ক্ষমতায় যাওয়ার, এবং এই কারণেই কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তীকালে বিএনপির যারা অংশ নিয়েছিলেন তারা বিএনপির ছাতার তলে চলে গিয়েছেন, জামাতের যারা অংশ নিয়েছিলেন তারা জামাতের ছাতার তলে অংশ নিয়েছেন, এবং স্বৈর শাসকের ছাতার তলে যারা ছিলেন তাদের একটা বিরাট অংশ পালিয়ে গিয়েছেন, বাকি অংশ জেলে গিয়েছেন, বাকি অংশ চুপ করে বসে আছেন, কিছু বললে দোষর বলে। ফলে আপনার স্যার অত্যন্ত ভুল কথা বলেছেন। তুষার ভাই আসবো আপনার কাছে না, তুষার ভাই আসবো আবার আপনার কাছে। আমার স্যার না, তো আমি প্রতিবাদ করলাম। আর আমার স্যারের প্রতিবাদ আমিও করতে পারি, কিন্তু কামাল ভাই আমরা তুষার ভাইয়ের কথা থেকে টেনে নিয়ে বলি, জনগণ তার মতামত দেওয়ার অবস্থায় এসছে কিনা, নাকি ওই সংস্কারগুলি না হলে জনগণ মতামত দিতে পারবে না, আবারও একটা ফেসিস্ট কাঠামোর মধ্যে দিয়ে আমাদের যেতে হবে? আমি অবশ্য ফেসিস্ট নন ফেসিস্ট আমি আমার অবস্থাটা বলি, আমি সবসময় গণতন্ত্রের পক্ষে, আমি সবসময় নির্বাচনের পক্ষে, যে যা আসবে সে নির্বাচন দিয়ে আসুক, কিন্তু আমার প্রশ্নটা আমি আপনাকে একটা কথা বলি, যে সংস্কারটা তারা করতে চাচ্ছে এটা নিয়ে কয়েকটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো যে তারা সংস্কার করতে যাচ্ছে, সংস্কারটা যারা করছেন তারা কি এই সংস্কার করার জন্য যোগ্যতম ব্যক্তি কিনা, একটা প্রশ্ন আছে। যে সংস্কারের রিপোর্টগুলি হয়েছে এই রিপোর্টটা কি একটা অসাধারণ রিপোর্ট এক একটা হয়েছে কিনা, এটা নিয়েও আমার সন্দেহ আছে। তারপরেও আমি হাইপোথেটিক্যালি তর্কের খাতিরে, যেহেতু আমাদের স্যার আছেন, আপনার স্যার তো আমারও স্যার, যেহেতু আমাদের স্যার আছেন, আমি ধরে নিলাম উনি জার্নালিজমের টিচার হওয়া সত্ত্বেও একটা অসাধারণ সংবিধান প্রণয়নের জন্য সুপারিশ করেছেন। আমি এটাও ধরে নিলাম স্যারের প্রতি ছাত্রের এক ধরনের ইয়ের কারণে, পক্ষপাতিত্বের কারণে ধরে নিলাম। তাতেই কি সেটাই কি আপনার রক্ষা কবচ হয়ে গেল স্বৈরাচার না আসার? আপনাকে আমাকে সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি, পৃথিবীতে যত মুসলমান আছে তাদের জন্য একদম মানে অলঙ্ঘনীয় গ্রন্থ কোনটা, সংবিধান কোনটা? কোরআন শরীফ। যে কোরআন শরীফের একটা অক্ষর পর্যন্ত এদিক সেদিক করা যাবে না। আপনি মুসলমান, আমিও মুসলমান, অন্য দেয়ালা বাদ দেন। আপনি যেভাবে কোরআনকে ফলো করেন আমি কি সেভাবে কোরআনকে ফলো করি? প্রত্যেকটা মুসলমানকে, ফিলিস্তিনের গাজায় যারা আছেন তারা যেভাবে কোরআনকে ফলো করেন, সৌদি আরবের মুসলমানরা কি সেভাবে কোরআনকে ফলো করেন? বই তো একটা, আল্লাহর বই একটাই তো ভাই। কাজেই বইয়ের মধ্যে কি লেখা আছে, ওই মহাগ্রন্থে কি লেখা আছে সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো সেই বইটা কারা ফলো করতেছে সেটা ইম্পর্টেন্ট। রাইট। আপনি কি সংস্কার করলেন সেটা ইম্পর্টেন্ট না, সেই সংস্কারটা কারা পালন করছে কারা করছে না সেটা ইম্পর্টেন্ট। আমরা ওই আগের হাসিনা সরকারের সংবিধানকে আমরা অনেক সমালোচনা করি তো, আচ্ছা বলেন এই যে এত সমালোচনা করি তারপরেও কি সেখানে লেখা আছে যে প্রাইম মিনিস্টার যেখানে যাবেন তার বোন সেখানে একই ধরনের প্রোটোকল পাবেন? লেখা আছে? নাই তো। শেখ হাসিনা তো এখানে প্যারালাল শ্যাডো প্রাইম মিনিস্টার ছিল এই দেশে, ছিল নাকি? ছিল তো। উনি কি সংবিধান মেনেছিলেন? না, কিন্তু কামাল ভাই আপনাদের, আচ্ছা আপনি শেষ করেন তার বলি। আমি বলি আপনাকে, কোশ্চেনটা হলো কি, আপনি যদি ক্ষমতাবান না হন, যেমন ৭২-এর সংবিধান তুলনামূলকভাবে আমরা অনেকে ভালো বলি, সেই সংবিধান কি শেখ মুজিবের মুখের উপর কেউ কোনো কথা বলতে পারতো? জিয়াউর রহমানের আমলে তার উপরে কেউ কোনো কথা বলতে পারতো? এইটা হলো ডিপেন্ড করে। আবার শাহাবুদ্দিন আহমেদ উনি তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন, ওই সময় কোনো ওরকম কোনো ক্ষমতাও ছিল, তাও তো অনেক কিছু করছে। বিষয়টা হলো ব্যক্তি, বিষয়টা হলো মানসিকতা, এবং ব্যক্তি কখন সঠিক কাজটা করে, যখন তার মধ্যে একদিকে থাকে ভালো মানুষই, আরেকদিকে থাকে ভয়। ভয়টাও থাকতে হয়। কিন্তু আমি মনে করি ২৪-এর যে গণ অভ্যুত্থান, এটার মাধ্যমে শাসক শ্রেণীর মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে এই কাজ আমার আর করা উচিত হবে না, করলে আমি ধরা খাইতে পারি, এইভাবে আমাকে পতন হইতে পারে। এই ভয়টাকে থাকতে থাকতে আমাদের উচিত ছিল একটা নির্বাচন করা। আমরা ইন্টেনশনালি সেই ভয়টাকে ভেঙে দিচ্ছি। আমার কাছে এটা হচ্ছে গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর অবস্থা। আপনি যেটা বলতেছেন আমার মনে, কামাল ভাই আমিও সেই জায়গায় আছি, কিন্তু আমার কাছে মনে হয় যে ভয়টা শাসক শ্রেণী পাইছে, যে আমি যতভাবেই আমার ক্ষমতা সিমেন্টেড করি কিনা, একদিন সকালবেলা আমি নিজেকে দেখতে পাবো হচ্ছে ভারতের কোনো এক বেসমেন্টে। এই যে একটা ভয়, এই ভয়টা আরেকটু সংহত করার জন্যই কি আমাদের সংবিধানে কিছু মানে কিছু সংস্কার এই মুহূর্তে করা যায় কিনা, যেটা আসলে ফেসিস্ট হইতে একজনের বাধা দিবে? যোগ্যতার বিচার আমি করতে চাই না। বাংলাদেশে কে যোগ্য কে অযোগ্য, বড় বড় যোগ্য লোকেরাই ৮৫টা করে বই লেখছে শেখ হাসিনারে নিয়ে, বড় বড় যোগ্য লোকরাই তেল দিতে দিতে
মানে ফ্লোর পিছলা করে ফেলছে। আমরা আমাদের বড় বড় উপাচার্যদের দেখছি হত্যা দিয়া পায়ের কাছে পড়ে থাকতে, মানে সাংবাদিকদের দেখছি কি করতে। তো যোগ্যতার বিচার আর কামাল ভাই কইরা আমরা আর কি করব। আমি তুষার ভাই একটু জানতে চাইবো যে এটি আমার শেষ প্রশ্ন, কামাল ভাই একটু জবাব দেবেন, যারা আমাদের কোনো একটা সংস্কার এরকম আছে কিনা যেইটা করলে, সংবিধানে করলে বা আমরা এটার ঘোষণা দিলে, যেটা একটা ঘোষণাপত্র দিলে আরেকটা রাজনৈতিক দলের, আরেকটা সরকারের ফেসিস্ট হয়ে ওঠার পথে অন্ততপক্ষে পথে একটু কাটা বিছানো হয়, মানে পারবো না আটকাইতে কিন্তু একটু এরকম কিছু কি আসে কিনা? ফ্লোর ক্রসিং এর যে আইনটা আছে এটা সংবিধান থেকে তুলে দিতে হবে, এটা হচ্ছে প্রথম বিষয়। আর নির্বাচন কমিশনকে এমন ভাবে ক্ষমতাশালী করতে হবে যাতে করে নির্বাচন কমিশন যে কোনো সময় অপরাধ প্রমাণিত হলে সংসদ সদস্য সহ নির্বাচিত যে কোনো ব্যক্তিকে, নির্বাচন কমিশনের অধীনে যে নির্বাচনগুলি হয় সেই নির্বাচিত যে কোনো ব্যক্তিকে পদ থেকে অপসারণ করতে পারবে যদি নির্বাচনে তিনি অসৎ উপায় অবলম্বন করেছেন অথবা অসৎ প্রভাব বিস্তার করেছেন। এটা হয়। এই দুটি করার জন্য সংবিধান আসলে খুব যে বিরাট সংশোধন করতে হয় ব্যাপারটা তাও না। এই দুটি করলে আমার ধারণা যে ফ্যাসিস্ট হয়ে ওঠাকে অনেকখানি বন্ধ করা যায়। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে ৭০ অনুচ্ছেদ অর্থাৎ ফ্লোর ক্রসিং এর এটা উঠানো না উঠানোর ব্যাপারে বিএনপি এনসিপি এই প্রথম কোনো কিছুতে একমত। বিএনপি এনসিপি জামাত ইসলামী সবাই একমত যে আমরা ৭০ উঠুক এটা চাই না। আমার সাথে আবার কথা বলার সময় তারা বলে কি যে না অর্থ বিলের ক্ষেত্রে শুধু আমরা বলছি, আমি বলি আরে ভাই সরকারি দলের সব বিলই তো অর্থ বিল। এইটা আবার আমাকে বুঝাইতে আসে যে সরকারি বিলের সব দল অর্থ বিল, মানে কই যে যাব। ওরা অর্থ বলতে টাকা বুঝেছে। ট্রেজারি বিল মানে যে ট্রেজারি বেঞ্চ, সরকারি দলকে যে ট্রেজারি বেঞ্চ বলে, আমি সোজা গোদা বাংলায় বুঝায় বললাম যেটার সাথে টাকা পয়সা জড়িত, এইটা ছাপাই তো টাকা লাগে, সুতরাং এটা অর্থ বিল। তাও ব্যাপারটা তো তা না। মানে এবং যে তাহলে বুঝতেই পারছেন সংবিধান যারা বদলাতে চায়, ছুড়ে ফেলে দিতে চায়, তারা এরকম ছোট ছোট জিনিস নিয়ে আসলে সম্যক ধারণা রাখে। এবং ৭০ ব্যাপারে তারা সবাই একমত যে ৭০ থাকবে, ৭০ রাখতে হবে না। ৭০ আসলে রাখা একেবারে ঠিক না। এই সংবিধানের সবচেয়ে অগণতান্ত্রিক বিধান হচ্ছে ৭০ অনুচ্ছেদ। আমি আমার নেতা যদি পাগল হয়ে যায় আমি তার বিরুদ্ধে ভোট দিতে পারবো না, কারণ আমার দল মনে করেছে তিনি হযরত। তো এইটা হলে তো বিরাট সমস্যা। এইটা যদি থাকে যে কোনো কেউ স্বৈরাচারী হয়ে উঠতে পারে, এক। আর দুই হচ্ছে যেটি আমি বলেছি যে নির্বাচন কমিশনকে এমন ভাবে শক্তিশালী করতে হবে। এখন কিন্তু নির্বাচন কমিশন কোনো রায় দিতে পারে না, রায় দিতে আদালতের কাছে যেতে হয়। নির্বাচন কমিশন প্রার্থিতা বাতিল করতে পারে না, আদালতে গিয়ে লোকজন বসে থাকে। এটা কেন হবে? নির্বাচন সংক্রান্ত সকল কিছু নির্বাচন কমিশন সরাসরি করতে পারবে, এটা করা উচিত। আর নির্বাচনে অর্থ খরচ করলেই প্রার্থিতা স্থগিত হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এইটা করার জন্য কিন্তু এখন কোনো কিছু লাগে না ভাই। স্টার লিংক আনতে পারছেন, এখন জিপিএস স্যাটেলাইট দিয়ে শুধু যে ভূমি দেখে তা না, উপর থেকে ছবি তোলা যায়, কে কয়টা পোস্টার ছাপিয়ে ঝুলিয়েছে এটা আকাশ থেকে গোনা যায়। ড্রোন দিয়ে খালি ছবি না দেখিয়ে ড্রোন দিয়ে যে কোনো এলাকাতে গুনে ফেলা যায় যে প্রার্থী আসলে কয়টা পোস্টার ছাপিয়েছে। ফলে এগুলো যদি বলে, এগুলা বললে আসলে অদ্ভুত। আমার মনে হয় বলে দিতে পারি। আমার মনে হয় সংস্কারের প্রসঙ্গটা একটু কামাল ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে তার আগে কামাল ভাই ইন্টারেস্টিং, আমি একটু কমেন্ট বক্সের মধ্যে থেকে সাইমুম ইমতিয়াজ উনি বলছেন, খালেদ ভাই কমেন্ট বক্স পড়ছেন বোধহয়, দেশের মানুষ মনে প্রাণে ভীষণভাবে প্রফেসর ইউনূসকে চাচ্ছে, এক্ষেত্রে গণভোট করে তাকে ক্ষমতা রাখা যায় কিনা অতীতে জিজ্ঞেস করে দেখেন, জনগণের চাওয়াটা এমনই। আরেকজন অনেকবার লিখেছেন খালেদ সাহেব কমেন্ট বক্স পড়েন, সাহস থাকলে। পড়লাম, সাহস আছে কিনা জানি না। কামাল ভাই অনেকেই ইউনূসকে চাচ্ছেন, কিন্তু আমরা জানতে চাচ্ছিলাম যে কোন সংস্কার করাটা এই মুহূর্তে সম্ভব, উচিত এবং বাঞ্ছনীয় আসলে যদি আমরা একজন ফেসিজম বা ফেসিস্ট একটা নেতাকে ঠেকাতে চাই, কিছুটা কাটাতে যেতে চাই। কোনো ম্যাজিক সংস্কার নাই। আপনি এমন কোন সংস্কারই করতে পারবেন না যা দিয়ে ম্যাজিক তৈরি হবে। আপনি বলেন এই যে সংস্কারের দাবিগুলো কারা করেছিল, যে স্টুডেন্টরা করেছিল, তারাই কি কোনো ম্যাজিক দেখাতে পেরেছে? তাদের নিজেদের জীবনযাপন কি সংস্কার আনতে পেরেছে? সেটা তো আমরা দেখছি, প্রতিনিয়ত শুনছি, কি পাচ্ছি আমরা? কিছুই পাচ্ছি না। কাজে এই ঘটনাগুলি হলো জানেন এক ধরনের হাইপ তৈরি করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যে ডক্টর ইউনূসকে 5 বছর চাই। কেন চাই, কিভাবে চাই, কি কারণে চাই কেউ বলতে পারে না। কিন্তু ডক্টর ইউনূস কি আমরা যে আন্দোলনের কথা বলি, সেই আন্দোলনের চেতনাকে ধারণ করে? আমি তো মনে করি করে না। যদি করতো তাহলে উনি এই ধরনের লোককে এখানে তার উপদেষ্টা মন্ডলীতে আনতো না, যাদের মধ্যে 80% সঙ্গে এই আন্দোলনের কোনো সম্পর্ক নাই, কোনো ধরনের সম্পর্ক নাই এই আন্দোলনের সঙ্গে। নূরজাহান বেগম স্বাস্থ্য মন্ত্রণালয়ে আছে। কামাল ভাই এটা আমি আগেও বলছি, শেখ হাসিনার সাথে সম্পর্ক না থাকাই আন্দোলনের সাথে সম্পর্ক। এটা হচ্ছে থিওরি। নূরজাহান বেগমের সাথে শেখ হাসিনার ইউনূস সাহেবের এগেইনস্টে করা মামলায় ইউনূস সাহেবের পাশাপাশি নূরজাহান বেগম যে থাকছেন, এর জন্য উনি 2টা মন্ত্রণালয়ের উপদেষ্টা হইতে পারেন, মাত্র তো একটা হয়েছেন।
তাহলে ইউনূস সাহেবের সঙ্গে ইউনূস সাহেবের পক্ষে যে আইনজীবী ছিলেন ওনারাও তো আইন মন্ত্রণালয়ের অফার করা হয়েছিল, উনি নেন নাই। তাহলে উনি ভদ্রলোক আসে নাই, হ্যাঁ। ভালো কথা। হ্যাঁ। তো আমি এই জন্যই বলছি যে চেতনা যে কি জিনিস, এখন আগেও দেখছি হাসিনার আমলে চেতনা বিক্রি করা হয়েছে, এখনো দেখছি এখনো চেতনা বিক্রি করা হচ্ছে। চেতনা নাম নিয়ে বলা হচ্ছে যে উনাকেই চাই, উনাকে কেন চাই? হাসিনার সময় এরকম হুজুগ ছিল, 2043 পর্যন্ত হাসিনাকে চাই। বঙ্গবন্ধুর সময় হুজুগ ছিল ওনাকে আজীবন চাই। এই সমস্ত হুজুগ অর্থহীন হুজুগ। আমি মনে করি এই হুজুগগুলো এখন ইন্টেনশনালি তোলানো হচ্ছে। এবং ওই যে আমি বলি না যে আমাদের বিদেশে একজন ব্রাহ্মণ পীর আছেন, ওনার কিছু মুরিদ আছে এই দেশে, তারা এখানে মিলে না কামাল ভাই, আপনিও তো ইউনূস সাহেব আসার 1-2 সপ্তাহের মধ্যেই বলতে শুরু করছেন নির্বাচন চাই, উনাদের এই ভুল ধরতে শুরু করছেন। তো আমি কেন বলবো না? আপনিও তো আমি উনার মনে সুযোগ করি দেন নাই। ইউনূস সাহেব যত তাড়াতাড়ি নির্বাচন দিবেন উনি তত কম বিতর্কিত হবেন। আমি একটা কথা বলে শেষ করি, শুনেন। হাসিনা গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর থেকে প্রায় পারলে প্রথম দিন থেকে ইউনূস সাহেবকে বিতর্কিত করার চেষ্টা করছেন, ইউনূস সাহেবকে বেইজ্জতি করার চেষ্টা করছেন। 15 বছর প্রচেষ্টার পর উনি ইউনূস সাহেবকে যতটুকু বেইজ্জতি করতে পেরেছেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি এই দেশের মানুষের কাছে ইউনূস সাহেব তার এই যদি সে 15 মাস ক্ষমতা থাকতে পারে, 15 মাসে তার দ্বিগুণ না 3 গুণ বেইজ্জতি নিজেকে করে তারপর উনি যাবেন। আপনাকে ধন্যবাদ কামাল ভাই। তুষার ভাই, আপনি কি একটা লাইন বলবেন? আমাদের 30 সেকেন্ড সময় আছে। আমার খুবই সাধারণ কথা হচ্ছে যে আপনি যেটা বলেছেন যে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক সরাসরি না থাকাটাই যেন একটা যোগ্যতা, কিন্তু এই কথা কিন্তু সত্য যে যারা বিভিন্ন জায়গাতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা সকলে যে উপযুক্ত এই নিয়ে মানুষের মনে সন্দেহ আছে। আর জুলাই বিপ্লবের চেতনার যে প্রধানতম বিষয়টি গণতন্ত্র, বৈষম্যহীনতা, মেধা এবং যোগ্যতার ভ্যালু, এই জিনিসগুলি যদি আমরা সমাজে দেখতে না পাই এই মুহূর্তে যারা শাসন করছেন তাদের মধ্যে, তাহলে আমরা কিন্তু নতুন বন্দোবস্তের প্রতি এক ধরনের আস্থাহীনতায় ভুগতে শুরু করি। তাই আমি এনসিপিকে একটা পরামর্শ দিব যে জুলাই বিপ্লবের চেতনা কি এইটার জন্য জুলাই ডিক্লারেশনের কোনো প্রয়োজন নাই। তাদের দলের যে ঘোষণাপত্র, দলের ঘোষণাপত্রের মধ্যে এটা বললেই হয় যে আমরাই হচ্ছে জুলাই চেতনা ধারণ করি, এটাই হচ্ছে জুলাইয়ের চেতনা। আর ডক্টর ইউনূসের সরকারকে আমার সাধারণ পরামর্শ হচ্ছে যত দ্রুত নির্বাচন পারেন দিয়ে দেন। নির্বাচন দিয়ে দিলে ইতিহাসে একটি জাতিকে গণতান্ত্রিক পথে ফেরত আনার জন্য ডক্টর ইউনূস স্মরণীয় হবেন। কিন্তু দীর্ঘদিন তিনি এখানে বসে থাকলে তাকে সকলেই শেখ হাসিনার সঙ্গে তুলনা করতে শুরু করবেন, কেননা অগণতান্ত্রিক ভাবে ক্ষমতায় থাকা মানেই হচ্ছে স্বৈরাচারের পথে প্রথম পদক্ষেপ।